আমরা প্রায় দেখি মানে এই প্রশ্নে আমি আর আপনি প্রায় একই জায়গায়, সুতরাং আপনি এটা পার্সোনালি নিয়েন না। আমরা এনসিপি রে যেমনি করে ধরি, মানে নতুন রাজনৈতিক দল রে, যে তোমরা ইফতারে টাকা পাইছো কই, গাড়ির শোডাউনে টাকা পাইছো কই, তোমরা বাসা ভাড়া কেমনে দেও, তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের প্রতি থাকি এই কথা বলে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, এবং আমরা দেখাই যে আমরা আমরা চাই না যে ওরা এগুলি করুক, কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব? এক। দুই হচ্ছে, যদি আমরা একই প্রশ্ন করে একইভাবে মানে কি বলে এটাকে আদালতে তুলি, তাহলে তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না। মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে। আমরা কি তার জন্য রেডি আছি নূর, নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হার্শ? আপনার কাছে কি মনে হয়? এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন ঘটিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতি আনতে যে যারা জীবন দিয়েছে, আপনি সেদিনও পত্রিকা লক্ষ্য করেছেন, আপনার আমার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে, যার বাবা পত্রিকার সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে। তো এই যে একজন সাধারণ শ্রমজীবী মানুষ, সে যে জীবন দিয়েছে বা মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে, শহীদ হয়েছে, তাদের অধিকাংশই একেবারে সাধারণ আম পাবলিক জনতা। তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না, কোনো এমপি মন্ত্রীর ছেলেও না, এবং তারা কেউ এমপি মন্ত্রী হতেও রাস্তায় জীবন দেয়নি। তারা একটা সুন্দর দেশ, একটা সুন্দর ব্যবস্থা, এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল। সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে আমরা কিসের নতুন রাজনীতির কথা বলছি? এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবে তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জন উপদেষ্টা পরিষদে গিয়েছেন, 1 জন পদত্যাগ করেছেন, 2 জন আছেন, তো জবাবদিহিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে। তারা তো সরকারে আছে, সরকারের পার্ট। আমি কিংবা সাকিব ভাই, বিএনপি তো সরকারের পার্ট না, কাজে ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবে। সেইখানে তারা যখন একটা নতুন কিছুর কথা বলছে, একদিকে আওয়ামী লীগের বিচারের কথা বলছে, আবার আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারা প্রোগ্রাম করছে, কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়া, আমরা যারা লুটপাটকারী বলছি, তাদেরকে আবার ব্যাকআপ দিচ্ছে, তাদের কাছ থেকে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে, তাহলে তো এটা ক্রিটিসাইজ করবেই। এবং এখানে এতদিন হয় না, 50 বছরে, তার মানে এখনো এইভাবেই যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই, তাহলে তাদের নতুন দল করারও তো দরকার নাই। মানুষ তো একটা পরিবর্তন চাই, সেখানে আমাদেরকে তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের ফান্ডিং সিস্টেম এইটা পরিবর্তন করতে যাই আমরা গালি শুনি যে আমরা বিকাশে টাকা তুলি। আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ দিবে, আমরা সেই সিস্টেম চালু করবো। আমরা নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছি, এই যে কালো টাকার যে নির্বাচনে আধিপত্য, কোনো পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগতভাবে করতে পারবে না, নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না। আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয়। কিংবা এই যে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন, এই সরকার ক্ষমতা এসেছে আজকে 8 মাস, সরকার শুরুর দিকে এসেই বোমা ফাটিয়েছে, আলোচনার জন্ম দিয়েছে যে উপদেষ্টারা আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে। কয়জন উপদেষ্টা দিয়েছেন? সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলেছেন, কয়জন বলেছেন? তো এই সরকারও তো রাজনৈতিক সরকারের মতো, তাহলে শেষ পর্যন্ত ওই কাউকে তুষ্ট করার জন্য যে না আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীর বিপক্ষে যেতে পারে, সেটি নিয়ে আর আগালেন না। এই সরকার, এই যে গণ অভ্যুত্থানের একটা সরকার, তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই গণ আন্দোলনে আহত এবং নিহতদের আপনার ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সুচিকিৎসা। অথচ কিছুদিন আগেও দেখলাম আমরা বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। কারা গণহত্যার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান এবং ইফেক্টিভ একটা পদক্ষেপও নিতে পারে নাই, বরঞ্চ এই সরকারের আপনার প্রশ্রয় আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রীরা পালিয়ে যায়, সেনানিবাস থেকে 626 জন পালিয়ে যায়। আমরা এখন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ আমরা দেখতে পেলাম, ঢাকঢোল পিটানোর চতুর্দিকে আওয়াজ, এই 8 মাসেও 8টা লাইন ও রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন আমরা দেখতে পাই। তো তারাও যদি এই পুরনো পথে হাঁটে, তাহলে এই পরিবর্তন মানুষ কেন জীবন জবাব কে দেবে? তার জন্য আমাদের পরিবর্তন অবশ্যই করতে হবে, পরিবর্তনের পথে হাঁটতে হবে। আমার যেটা একটা প্রোগ্রাম আমি বিদায় নিচ্ছি, খালেদ ভাই যদি মাফ করেন। না, কোনো অসুবিধা নাই, আপনি শুধু প্রশ্নটি শুনে রাখেন। আমরা যারা জুনায়েদ সাকিকে শেষ প্রশ্ন করব। শেষ প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে বিএনপির সাথে হেফাজত ইসলামের সাথে একটি বৈঠক হয়েছে, বিএনপি এবং কি এনসিপির সাথে হেফাজত ইসলামের একটা বৈঠক হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এবং হেফাজত ইসলাম এবং ইসলামিক দলগুলোর ভূমিকা কি থাকবে সেটা নিয়ে আমরা শেষ প্রশ্নটা করবো। আপনি চাইলে থাকতে পারেন, মন্তব্য শুনতে পারেন, অথবা আপনাকে আমি 30 সেকেন্ড বলতে পারি এই বিষয়ে। একদম 30 সেকেন্ড বলেন, তাহলে 30 সেকেন্ড জাস্ট এইটুকু বলবো, বাংলাদেশে প্রায় 90% মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এখানে সাকিব ভাই ইসলামী সেন্টিমেন্টের বাইরে বিপরীত রাজনীতি করেন, আমিও করি না, আমরা করবো না। আমরা একটা লিবারেল পলিটিক্স করি আমাদের দলগুলো, কিন্তু এখানে ইসলামিক রাজনীতির নামে বিশেষ করে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন ফান্ডিং এ একটা উগ্রপন্থা তৈরি করে রাজনীতির মাঠে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যেটা আমাদের সবাইকে ক্ষতি করবে। এই বিষয়ে যেন আমরা সচেতন থাকি, সতর্ক থাকি, এইটাই আমার আহ্বান। জনাব নুরুল হক নূর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব সাকিকে প্রশ্নটি আবার একটু করতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে, জনাব নূর ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন, যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী এবং ইসলামী দলগুলোর ভূমিকা আপনি কিভাবে দেখেন? এই যে আসছে ভবিষ্যতে তারা কতটা ফ্যাক্টর, তাদের সাথে কাদের জোট হবে, এবং এই ধরনের রাজনীতিতে আপনি এটা কি মনে করেন?
প্লিজ মিউট ইজ মাইক। হ্যাঁ সাকিব ভাই। হ্যাঁ সাকিব ভাই। আচ্ছা, প্রথমত দেখুন কাদের সাথে কাজ জোট হবে এটা তো আগেই বলেছি যে এখন পর্যন্ত এগুলোর কোনো আলোচনা হয়েছে এরকমটা আমার জানা নেই। কিন্তু আমি যে প্রশ্নে আপনি বলেছেন জামাত ইসলামী সহ, আমরা এটা একটা দীর্ঘদিন ধরে আমাদের অবস্থানটা আপনি জানেন যে 1971 সালে রাজনৈতিক যে অবস্থান জামাত ইসলামী সহ 4টি দল নিয়েছিল, তাদের ব্যাপারে আমরা একটা আমাদের বক্তব্য সবসময় দিয়েছি যে 1971 সালে বাংলাদেশের যে উত্থান, তার জন্য যে মুক্তি সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম হয়েছে, এই 4টি রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কেবল পাকিস্তানের পক্ষ নেয়নি, পাকিস্তানি সেনাবাহিনীর অনেক ক্ষেত্রে তারা সহযোগী হয়েছে নিজেদের নানান রকম সংগঠন তৈরি করে। ফলে তারা এই বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান এখন পর্যন্ত জনগণের কাছে তাদের যে ব্যাখ্যা সেটা হয়নি। তারা ক্ষমা চেয়েছেন এটা নিয়ে তারা বলেন, কিন্তু এটা স্পষ্ট, ক্ষমা যদি চেয়ে থাকেন এখনো তো চাইতে পারেন, তাই না? যে এই বিষয়ে তাদের জনগণের মধ্যে যেহেতু স্পষ্ট আছে সেই ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দেননি। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশের অস্তিত্বের সাথে এটা সংযুক্তি আছে। সেই ক্ষেত্রে এই বক্তব্যটা আমরা সবসময় দিয়েছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে দেখুন, যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা মানে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে সেটা তো সেই দল ঠিক করবে, কিন্তু সেটা গণতান্ত্রিক ব্যবস্থার কাঠামোর মধ্যেই হতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ যদি বদলে ফেলতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন আমাদের অবস্থান গ্রহণ করব, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না। আমরা জনগণের জন্য যে তার আদর্শ লক্ষ্যকে সঠিক মনে করি, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি যেভাবে গড়ে উঠতে পারে, যেভাবে তার সর্বোচ্চ স্বার্থ রক্ষিত হতে পারে, আমরা সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক জায়গাটা ঠিক করি। আমি একটু ফিরে যাই আপনার আগের প্রশ্নটাতে, যেটা নূর উত্তর দিচ্ছিলেন। দেখুন খালেদ, একটা কথা আপনাকে বলি, বাংলাদেশের মধ্যে আপনি যদি দেখেন যে এখানে মানে একটা কর ব্যবস্থা আছে যে আমরা সরকারকে কর দিই, আর একটা প্রাইভেট কর ব্যবস্থা আছে, মানে পেট্রন ক্লায়েন্ট একটা ব্যবস্থা আছে। এখানে নানান কার্যক্রমের জন্য লোকজন নানাভাবে থাকে, হকার থেকে শুরু করে বিভিন্ন কাজে, এবং তারা সাধারণত ক্ষমতায় যারা থাকে এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ যে ক্ষমতার কাঠামোটা তৈরি, ওখানে তারা নানানভাবে মানে ট্যাক্স দেয়, রেন্ট দেয়, যাকে বলে বখরা দেয়। তো এই যে বখরা, এই বখরা একটা বিরাট অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, যেটার সাথে রাজনৈতিক দল, বিশেষত ক্ষমতাসীন দলগুলো প্রায় মানে এমবেডেড, একটা অঙ্গাঙ্গি ভাবে যুক্ত থাকে। এখন এই যে জায়গাটা, এটা বাংলাদেশের এমন এই বিদ্যমান অর্থনৈতিক রাজনৈতিক বন্দোবস্তের একটা ফল। আমরা যে বন্দোবস্ত মডেল কথা আমরা বলি, সেটা কেবলমাত্র কতগুলো কাঠামোগত নয়, সেটা আর্থসামাজিক ক্ষেত্রেও বটে। কিন্তু এটা তো কাঠামোগত পরিবর্তন, আইনগত পরিবর্তনটা প্রথমে করতে হয়, তারপরে ওই জায়গাগুলোতে পরিবর্তন আনার জন্য সেই রকম রাজনৈতিক শক্তিও লাগে যারা অঙ্গীকারাবদ্ধ। কিন্তু আমরা যখন নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের মধ্যে থেকে কখনো দল গড়ে উঠেছে, যেমন নূরদের দল যখন তৈরি হয়েছে, আমরা কিছুটা আগে থেকে রাজনীতি করি, সেই হিসাবে এক ধরনের বলতে পারেন তুলনামূলকভাবে অগ্রজ। সেই জায়গা থেকে আমরা কিন্তু নূরদেরকে স্বাগত জানিয়েছিলাম, এমনকি কিভাবে একসাথে কাজ করা যায় তার জন্য অনেক উদ্যোগ নিয়েছিলাম। এনসিপি গঠনের আগে তারা যখন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেছে, বা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সবভাবেই আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণরা যখন রাজনৈতিক দল সংগঠিত করে আসতে চায় সেটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি, এবং এখনো আমরা তাদেরকে ওই ইতিবাচক জায়গা থেকেই দেখি। সে কারণে নিন্দা কিংবা ধরেন খুব বেশি মানে গালাগালি তো আমি করি না, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু কোনো অবস্থান নিই না। আমরা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা জায়গাটা দেখানোর চেষ্টা করি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে এইটা, যেমন ধরুন আপনি যদি ক্ষমতা প্রদর্শন করেন তাহলে, এবং আপনার হাতে ক্ষমতা আছে, তাহলে কি হবে, ওই যে যারা ক্ষমতার সুবিধা নিতে চায় তারা আপনার সাথে এসে জড়ো হবে, ওই পেট্রন ক্লায়েন্ট সম্পর্কের মধ্যে ঢুকে পড়বে। তার ফলে আপনি যে নতুন বন্দোবস্ত করতে চান, আপনার কাঠামোটা আমরা দাঁড়িয়ে যাবে যে আপনি চাইলেও আর পারবেন না। মানে আপনার কাঠামোর ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি একটা কাঠামোকে এমন ভাবে গড়ে তোলেন যে কাঠামোর মানে বিরুদ্ধে গিয়ে আপনি একটা কাজ করতে যাবেন, তখন আপনার পার্টি আপনার সাথে থাকবে না, আপনি তখন বাধ্য হবেন আপনার পার্টি যা বলে, আপনার লোকেরা যা বলে সেটা শুনতে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ছাত্রদের নতুন দলকে কিংবা অন্যান্য দলকে আমরা আহ্বান জানাই যে আমাদের কাঠামোগত বদলের জায়গায় ওইটা যদি আমরা না করি, তাহলে এই যেমন এখন ধরুন বিএনপির কথা, আমাদের আর সময় নেই সাকিব ভাই, আমরা অলরেডি না 30 সেকেন্ডে বলেন ভাই। বিএনপির মতো দল তারা সেন্ট্রালি মানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে পুরো মহাসচিব থেকে শুরু করে সবাই বলছেন যে চাঁদাবাজি এটা নিয়ন্ত্রণ করতে, বহিষ্কার করছেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই যে জায়গাটা, এটা কাঠামোগত সমস্যা, মানে এটাতে আমি সমালোচনা করেই বলছি যে একটা কাঠামোগত সমস্যাও আছে। ফলে আমাদের বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই যেমন আইনগত, সাংবিধানিক, কাঠামোগত পরিবর্তন। গুরুত্বপূর্ণ কথা বলছেন সাকিব ভাই, যে মাঝে মাঝে ক্ষমতাধরদের অনেকেই বলছেন যে তাদের উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, সেটি একটি আসলে অ্যাড্রেস করা দরকার, স্ট্রাকচারালি জায়গাটা দেখা দরকার। এটা সাকিবের সাথে আমি একদম একমত।